আচ্ছা, আজকের ক্লাসের মূলত বক্তব্যটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলস ফানেল ইন মার্কেটিং। মার্কেটিং সেলস ফানেল বোঝাটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের মেইন পয়েন্ট। যেহেতু আমরা ফেসবুকের আপনার মেটা বিজনেস সুইট, দেন ধরুন ফেসবুকের পেজ ক্রিয়েট এবং ফেসবুকের খুঁটিনাটি যেই সেটিংস গুলো আছে সেগুলো আমরা জেনে গেছি, পেরে গেছি, প্র্যাকটিসও করে ফেলেছি। তবে আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এই সব কিছু জানার পরে অ্যাড ম্যানেজারে মুভ করা, যেখান থেকে আমরা আমাদের অ্যাডস ক্যাম্পেইন অথবা একটা বিজনেসকে পেইড মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে অথবা মিডিয়া অ্যাড বাইং এর মাধ্যমে আমরা গ্রো করব। একটা ছোট বিজনেসকে কিভাবে গ্রো করা হয় সেটা আগে জানতে চাইলে আমাদের বুঝতে হবে ফানেল কিভাবে কাজ করে। আর ফানেলটাই মূলত হচ্ছে, যে ধরুন ফানেল হচ্ছে আপনি অসংখ্য একাধিক কোনো বস্তুকে একটা জারের ভিতর ঢেলে সেটাকে আপনি আপনার রেজাল্টে বা টার্গেটেড রেজাল্টে বের করার নাম হচ্ছে ফানেল। ধরুন আপনি 100 লোককে একটা জারের ভিতর আপনি ঢাললেন, সেখান থেকে আপনি দুই তিনটা চারটা পাঁচটা সেলস বের করে আনতেন, সেটাই হচ্ছে আপনার ফানেল। যেমন ঠিক এরকম ধরুন আপনি এরকম একটা একটা অনেক সময় দেখতে পারেন না, যখন আপনার দোকানে যান বা কিছু, যখন তেল ঢালে একটা কৌটোর ভিতর, তেলটা উপর দিয়ে ঢাললে ঠিকই সুন্দর করে পিউরিফাইড হয়ে ওই বোতলটায় নির্দিষ্ট জায়গায় তেলটা আপনার পরে। ঠিক সেমই হচ্ছে আপনি এরকম মানুষকে অথবা কাস্টমারকে, অডিয়েন্সকে আপনি ওই ধরুন ওই জার বা যাই বলেন এটাতে ঢালবেন, এখান থেকে আপনার নির্দিষ্ট বস্তু যে জিনিসটা পড়বে। তো ফানেলটা ঠিক এরকম, যে নির্দিষ্ট বস্তু জায়গাটা হিট করে আপনার যে টার্গেটেড রেজাল্টটা আছে সেই মানে আনতে রেজাল্টটা, সেটাই কাজ করে হচ্ছে ফানেল। এখন আমি জিপিটিতেও আপনাদের জন্য কিছু জিনিস বের করছি। সো যে ফানেল কিভাবে কাজ করে, সো আমি ভাবলাম এটা আমি লিখলে তো আমার টাইম লাগবে, সো লেখার আমার প্রয়োজন নেই। তো ফানেল কাস্টমারকে ধাপে মানে বুঝে কি, ফেসবুক ফানেল বেসিক্যালি একটা কাস্টমারকে ধাপে নিয়ে গিয়ে ক্রয় পারচেস পর্যন্ত পৌঁছতে হলে একটা প্রক্রিয়া। সো যদি এটা সহজভাবে ব্যাখ্যা করে, সে বলছে যে ফেসবুক ফানেল কি, মানে ফেসবুক ফানেল হলো এমন একটি মার্কেটিং সিস্টেম যা মানুষকে প্রথমে আপনার ব্র্যান্ড চিনতে সাহায্য করে, অ্যান্ড দ্যাটস কল্ড অ্যাওয়ারনেস, অ্যান্ড দ্যাটস কল্ড কি অ্যাওয়ারনেস। এখন হোয়াট ইজ সেলস ফানেল? সেলস ফানেল হলো একটি মার্কেটিং মডেল যা কাস্টমার যাত্রা দেখায়। সেলস ফানেল কি তাহলে? সেলস ফানেল হলো একটি মডেল যা কাস্টমারের কি, যাত্রা বলুন তো। যাত্রা দেখাই। সেলসম্যান হলো একটি মার্কেটিং মডেল যা কাস্টমারের যাত্রা দেখায়, রাইট? কিভাবে কাস্টমার একটা পারচেস ক্রিয়েট করে বা পারচেস তৈরি করে অথবা সে পারচেস ঘটায়। এটাই হচ্ছে একটা মার্কেটিং মডেলের কাস্টমার যাত্রা ফানেলের মাধ্যমে বোঝা যায়। এরপর হচ্ছে এখানে এরপর আগ্রহী করে ইন্টারেস্ট এন্ড কনসিডারেশন পর্যায়ে। এরপর হচ্ছে শেষমেশ কেনাকাটা করা, দ্যাটস মিন কনভার্সন অথবা পারচেস। এরপর হচ্ছে ফেসবুক সেলস ফানেলের ধাপগুলো কি কি থাকে, সেম জিনিসটা কিন্তু দেখেন। অ্যাওয়ারনেস স্টেজ, যেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচ। উদ্দেশ্য হচ্ছে এখানে মানুষকে ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে জানানো। এখন এই যে দেখেন এখানে এসে এটা চারটি ধাপে বিভক্ত। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ, এন্ড সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট, এন্ড থার্ড হচ্ছে ডিসিশন, এন্ড এরপর হচ্ছে অ্যাকশন। অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে মানুষকে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে জানানো। আর উদাহরণ হচ্ছে যেমন ভিডিও, ছবি বা রিল যেখানে শুধু প্রোডাক্ট দেখানো হয় বা প্রবলেম তুলে ধরা হয়। সো এইখানে অ্যাড অবজেক্টিভ গুলো থাকে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস, রিচ, ভিডিও ভিউজ, এঙ্গেজমেন্ট। আর টার্গেট হিসেবে থাকে কোল্ড অডিয়েন্স, যারা আপনাকে চেনে না। এটাই হচ্ছে মূলত অ্যাওয়ারনেসের কাজ। দ্যাটস মিন আমরা যখন অ্যাওয়ারনেস করব, আর এই যদি ফানেল অনুযায়ী আমরা মার্কেটিং করি, তাহলে ফানেলটা চার ভাবে বিভক্ত হচ্ছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে ডিসিশন, একটা হচ্ছে অ্যাকশন। তাহলে ফানেলটা কয় ভাবে বিভক্ত হচ্ছে বলুন তো আমাকে। চার ভাগে। দেন তারটা কি ভাগ? একটা হলো অ্যাওয়ারনেস, একটা ইন্টারেস্ট, একটা ডিসিশন, একটা অ্যাকশন। অ্যাকশন। আচ্ছা, এই চারটা ধাপে আপনার একটা কাস্টমার বাইং জার্নি কমপ্লিট হয়, ওকে। তো এরপর হচ্ছে যে স্টেজ ওয়ান অ্যাওয়ারনেস, যেটা বলা হয় সচেতনতা অথবা মানুষকে জানো। এখানে মানুষ প্রথমবার ব্র্যান্ড অথবা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। এরপর হচ্ছে মার্কেটিং চ্যানেল হতে পারে এই অ্যাওয়ারনেস করার জন্য সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যাডস, গুগল ads, বিভিন্ন টাইপের প্ল্যাটফর্ম বেসিস অ্যাডস হতে পারে, বাট এর মধ্যে পপুলার যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস, তারপর ইউটিউব অ্যাডস আর গুগল অ্যাডস। এই তিন টাইপের অ্যাডস গুলোই মার্কেটিং চ্যানেল বা এই মার্কেটিং চ্যানেলগুলোই সবচেয়ে ইফেক্টিভ অ্যাওয়ারনেস করার জন্য। এরপর দেখেন ইন্টারেস্ট এন্ড কনসিডারেশন স্টেজ।
এর উদ্দেশ্য হচ্ছে যে যারা আগ্রহ দেখিয়েছে তাদের আরো তথ্য দেওয়া, বিশ্বাস তৈরি করা। So, উদাহরণস্বরূপ টেস্টিমোনিয়াল ভিডিও হতে পারে বা রিভিউ ভিডিও হতে পারে, ওয়েবসাইট ভিজিট করার বিজ্ঞাপন হতে পারে, ফ্রি অফার বা লিড ম্যাগনেট যেমন ফ্রি ই বুক, ওয়েবিনার, ট্রায়াল, এই ধরনের অফার মানে মানুষকে আগ্রহী করে তোলা। আর অ্যাড অবজেক্টিভ গুলো থাকে এখানে ট্রাফিক, লিড জেনারেশন, মেসেজ, এনগেজমেন্ট। আর টার্গেটটাই মূলত থাকে ওয়ার্ম অডিয়েন্স, যারা আগে কিছু ইন্টারেকশন করেছে, এই টাইপের অডিয়েন্সকে। আর যদি এখানে দেখেন স্টেজ টু তে, যেমন স্টেজ টু যেমন ইন্টারেস্টেড, আগ্রহ, আবার বলতেছি স্টেজ টু হচ্ছে মানুষের আগ্রহ তৈরি করা। ভিজিটর এখানে আগ্রহী এবং আরো জানতে চায়, তারা ওয়েবসাইট ব্রাউজ করে, ফ্রি রিসোর্স ডাউনলোড করে, সাবস্ক্রাইব করে, ইত্যাদি বিষয়গুলা। সো মূলত স্টেজ টু তে এসে মূলত খেলাটা স্টার্টিং হয় বা গেমটা একটু প্লে হয়, বুঝতে পারছেন? এইখান থেকে শুরু হয় অ্যাওয়ারনেস এর পর থেকে। এরপর স্টেজ থ্রি, ডিসিশন মেকিং। সো স্টেজ থ্রিতে এসে আপনার মতো কনভার্সন স্টেজ। এখানে কাস্টমারকে কিনতে উৎসাহ দেওয়া হয়। কারণ কিভাবে করা হয়? ডিসকাউন্টের মাধ্যমে, লিমিটেড টাইম অফারের মাধ্যমে, ফ্রি শিপিং, রিটার্গেটিং অ্যাডস এর মাধ্যমে হতে পারে। আর অ্যাড অবজেক্টিভ গুলো থাকে কনভার্সন, সেলস, ক্যাটালগ সেলস। আর এই টার্গেটটাই থাকে এই স্টেজের হট অডিয়েন্স, যারা প্রোডাক্ট কার্টে যোগ করেছে, ওয়েবসাইটে এসেছে বা ইনবক্সে কথা বলেছে, এই ধরনের অডিয়েন্সই থাকে টার্গেট। তো তার মানে স্টেজ থ্রি হচ্ছে সিদ্ধান্ত, ডিসিশন মেকিং একটা স্টেজ। লিড মানে আপনার কাছে লিড আছে, লিড হতে পারে সে ওয়েবসাইট ভিজিটর, সে হতে পারে মেসেঞ্জারে, সে হতে পারে আপনার ইমেইলে, সে হতে পারে কল, যেইভাবে হোক আমরা এটাকে লিড বলতেছি। এই লিড গুলোকে তাদের সিদ্ধান্ত নিচ্ছে, বা লিড এখন সিদ্ধান্ত নিচ্ছে কেনার ব্যাপারে। অফার কম্পেয়ার করছে, আমরা যে অফারটা দিলাম, ডিসকাউন্ট অফার দিলাম বা লিমিটেড টাইম অফার দিলাম বা ফ্রি শিপিং দিলাম বা রিটার্গেটিং অ্যাডসই দিলাম, তো তারা এখন অফার কম্পেয়ার করছে, রিভিউ দিচ্ছে, আসলে তারা কিনবে কি না। বুঝতে পারেন? এটা হচ্ছে আমার থার্ড স্টেজ, কি আমার কাস্টমারের কাজ। তো এখন ভাইয়া, কাজ আমি সরি, আমি বুঝতে পারবো কেমনে যে আমার অডিয়েন্সটা থার্ড স্টেজে আছে? আপনি অ্যাড ক্যাম্পেইন রান করে তো বুঝতে পারবেন। অ্যাওয়ারনেস কাস্টমার, এই জন্য তো আমরা এই চারটা ভাগে ভাগ করছি। আর এখানে এই জন্য তো আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ আলাদা আলাদা করছি, তাই না? আমি তো জানতেছি যে আমার কোন অডিয়েন্সটা কোনটার মাধ্যমে এসছে বা আসছে। আমার তো তখন প্রপারলি অর্গানাইজ ভাবে থাকবে, ওয়েবসাইট থাকবে, আমার ক্যাম্পেইন স্ট্রাকচার থাকবে। আবার আমি বুঝতে পারবো কোন ক্যাম্পেইন থেকে কোন অডিয়েন্স আসছে, আবার আমি কোন টাইমে আমি টার্গেট করছি কাকে। দ্যাটস মিন আমার জানা হয়ে গেছে যে এখন তারা কোন স্টেজে আছে। ঠিকই ভাই। ক্যাম্পেইন রান করলে কিন্তু বুঝতে পারবো, উইদাউট রান করা ছাড়া কিন্তু বুঝতে পারবো না যে আমার অডিয়েন্স গুলো কোন স্টেজে এখন আছে। জি ভাই, বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ ভাই। দেখেন, বাট কোনো প্রশ্ন থাকলে একটু ক্লাসের লাস্টে দিতে করবেন, কারণ আমরা যেহেতু এখন, আপনি যদি কথা বলেন তাহলে ইন্টারাপ্টেড হয় অনেকের। তো দেখেন স্টেজ থ্রিতে আমরা ডিসিশনে আসছি। এই স্টেপ থ্রি, স্টেজ মানে স্টেজ থ্রি যখন আমরা সাকসেসফুলি পার করতে পারবো, তখন কিন্তু আমরা চলে যাবো স্টেজ ফোরে, মানে অ্যাকশন, যেখানে বলা হয়ে থাকে যে, এখানে একটা জিনিস আছে দেখেন, বোনাস স্টেপ বলা হয়েছে এখানে, রিটার্গেটিং, মানে এই যে রিটার্গেটিং করছে অ্যাডসটা, তো যারা ভিজিট করেছে কিন্তু কেনেনি, তাদের আবার বিজ্ঞাপন দেখানো হয়। উদাহরণ হিসেবে স্টিল থিঙ্কিং, গেট 10% অফ টুডে, মানে এই ধরনের ক্যাম্পেইন কি বলা হয় রিটার্গেটিং ক্যাম্পেইন। অথবা বলা হয় হেলস ইনক্রিজ কনভার্সন রেট আপ টু 30 to 40%, মানে রিটার্গেটিং এর মাধ্যমে। এখন সিম্পল এক্সাম্পল যদি এখানে দেওয়া হয়ে থাকে আপনাদেরকে, ধরা যাক আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করে, অ্যাওয়ারনেস একটি ভিডিও অ্যাড, আপনার মুখের ব্রণ দূর করার সহজ উপায় জানুন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা, মানে এটা বলতেছে একটি ভিডিও অ্যাডের মাধ্যমে আপনার মুখের ব্রণ দূর করার সহজ উপায় জানুন। এখন কনসেন্ট্রেটে সেই অ্যাড দিছে ফ্রি স্কিন কেয়ার গাইড ডাউনলোড, মানে দ্যাটস মিন মানুষ আগ্রহী হচ্ছে। প্রথমত আপনি অ্যাওয়ারনেস করলেন, আবার তাদেরকে টার্গেট করে ধরেন, বা ওইখান থেকে যে ব্রড অডিয়েন্স গুলো আসে তাদেরকে আবার কি ফ্রিতে আপনি কিছু গাইড ডাউনলোড, মানে পিডিএফ বুক হোক যাই হোক এটা কিছু দিলেন। এখন কনভার্সন স্টেজে গিয়ে আজই কিন্তু 20% সার্চ, যারা অলরেডি আপনার ইউটিউবে পড়ছে তাদেরকে আপনি কি করলেন, টার্গেট করে আবার অ্যাড দিলেন যে আজই কিন্তু 20% ছাড়ে, দেখেন তারা অলরেডি আপনার সাথে এক্সিস্টিং বা আপনার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন 4 নম্বরে রিটার্গেটিং এ গিয়ে আপনার হয়ে গেছে যে যারা ভিজিট করেছে কিন্তু কেনি, তাদের অফার অ্যাড দেখানো। সো এটাই হচ্ছে রিটার্গেটিং। সো সিম্পল একটা এক্সাম্পল এটা। সো কেন এটা দরকার, ধরেন ফেসবুক ফানেল ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু আপনার কি কিছু কিনে না। আর ফানেল ব্যবহার করলে ট্রাস্ট বাড়ে, এনগেজমেন্ট বাড়ে এবং সেলস গ্যারান্টি সহ বাড়ে।
এটা প্রুভেন। এখন আপনাকে যদি আমি এখন বলি যে আপনি কোনো কিছুই প্ল্যানিং করলেন না, প্ল্যানিং করার ছিল হুটা ডলার বললেন, আপনি অ্যাড রান করা শুরু করলেন। সে ধরেন আপনি পিক্সেল সেটআপ করছেন, যাই করছেন, যে কোনো রকম করছেন, করে জাস্ট আপনি সেলস অ্যাড করা শুরু করলেন, মানে কিন্তু শুরুতে পিক্সেল সেটআপ থাকলেই যে আপনার সেলস আসবে তার কোনো কি গ্যারান্টি ফেসবুক দিয়েছে আমাদেরকে? ফেসবুক কখনো বলে নাই যে তোমার পিক্সেল সেটআপ আছে মানে তোমাকে আমি অ্যাড দেখিয়ে বা তোমার একটা চালিয়ে তোমার সেলস হওয়ার পরে আমি চার্জ করবো না। মেটা বলছে মেটা উইল এইম টু চার্জ আফটার গেটিং সেলস, এরকম তারা চেষ্টা করবে বলছে সর্বোচ্চ। বা সে কিন্তু বলা নাই যে গ্যারান্টেড সেলস দিবে। অনেক সময় দেখবেন স্ট্র্যাটেজি ছাড়া অ্যাড ক্যাম্পেইন রান করলেও কস্টিং হয়ে যায় বাট সেলস আসে না। অনেক সময় এরকম হয় কিন্তু, বাট খুব কমই হয়। কিন্তু যদি আপনি প্রপারলি অর্গানাইজ ভাবে একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজিক্যালি করেন এই যে ফানেল অনুযায়ী, তাহলে কিন্তু আপনার ওইটা কিন্তু রেজাল্ট আসে, সেলস আসে, কস্টিংটা আপনার কি অযথা যায় না। সো স্টেজ 4 এ হচ্ছে অ্যাকশন, ক্রিয়া বা কেনা। সো ক্রেতা এখানে ক্রয় সম্পন্ন করে। একটি হলো কনভার্সন মোমেন্ট বা বাই নাও বাটন, ক্রেডিট কার্ড আইকন ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। এখন এই মানে এই অ্যাকশন গুলোর মাধ্যমে বাই নাও অ্যাড টু কার্ট তো না, বাই নাও অথবা অর্ডার নাও, এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলা হচ্ছে এগুলার মাধ্যমে কিন্তু কনভার্সন কমপ্লিট হয়। এন্ড 80% মানুষ কিন্তু বাই নাও অর্ডার নাও এই ধরনের অ্যাক্টিভিটিস করেই কিন্তু অ্যাকশনটা নেয়, যারা আপনার ফানেল কাস্টমার্স থাকে, আপনার সাথে এনগেজ থাকে। হ্যালো, ক্লাসে কেউ একটু ডিস্টার্ব করবেন না, কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। দেখেন, স্টেজ 4 এ হচ্ছে আমাদের বাইং মোমেন্টটা এখানে হয়, মানে কাস্টমার তখন বাইং মোডে থাকে এবং সে কেনার জন্য রেডি থাকে। আর এইখানে কনভার্সনটা কমপ্লিট হয়, স্টেজ 4টা আপনার সাকসেসফুল হয়। আর এরপর হচ্ছে ওয়াই সেলস ফানেল ইজ ইম্পর্টেন্ট। কারণ কেন সেলস ফানেল গুরুত্বপূর্ণ, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করে বা তৈরি করতে আমাদের হেল্প করে মোস্টলি। আর লিড জেনারেশন থেকে কনভার্সনের সহায়তা করে। এই জন্য আমাদের সেলস ফানেল খুবই গুরুত্বপূর্ণ। নতুন বিজনেস বলেন, এক্সিস্টিং বিজনেস বলেন, অথবা ভালো রানিং বিজনেস, তারও কিন্তু সেলস ফানেল প্রয়োজন আছে। সে যদি প্রতিটা মুহূর্তে একটা প্রোডাক্টকে সেল করার জন্য সেলস ফানেল আপনার ফলো না করে, তাহলে সে কিন্তু আসলে ওই প্রোডাক্টের উপর ভালো একটা সেল করে আনতে পারবে না। কারণ যতই হোক, যতই কিছু ব্র্যান্ড ভ্যালু থাকুক, একটা প্রোডাক্ট নতুন মার্কেটে লঞ্চ করার সাথে সাথে কিন্তু সেলস হয়ে যাবে না। একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি কথা বলি, প্রাণ আরএফএল বা প্রাণ কোম্পানি নতুন একটা প্রোডাক্ট আনলো মার্কেটে, বাট তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, তার পরিচিত, বাট নতুন প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানে না। এখন যদি সে যদি মানুষকে না জানে নতুন প্রোডাক্ট সম্পর্কে, এখন যত কিছুই হোক তার কি ওই পরিমাণ আসলে সেলস আসবে? হয়তো আসবে তার ব্র্যান্ড ভ্যালুর কারণে, কিন্তু তাদের যে প্রোডাকশন বা তাদের যে সেলস টার্গেট ওইটা কিন্তু হবে না। সে যদি প্রোডাক্টটা লঞ্চ করার আগে একটু টাচ দিয়ে রাখে অডিয়েন্সের সামনে, এটি অ্যাওয়ারনেস দিয়ে রাখে টিভি অ্যাড, টিভিসি, ওবিসি এই অ্যাডের মাধ্যমে বা ব্যানার অ্যাড, বাইরে যাই হোক অফলাইন, তারপর যদি সে মার্কেটে প্রোডাক্টটা নামায়, তাহলে কিন্তু তার কিন্তু ওইটার ওই অ্যাওয়ারনেসের মানে মার্কেটিং করার পরে কিন্তু মানুষ কিন্তু তার প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। এবং কিন্তু মানুষ কিন্তু ধরেন দোকানে গেলে প্রোডাক্টটা দেখতে পাবে এবং মানুষের আগ্রহ জমাবে, না কিনি আসলে নতুন প্রোডাক্ট প্রাণ আরএফএল কোম্পানি জিনিসটা ভালো হতে পারে। এবং তার অ্যাওয়ারনেসের মাধ্যমে তো তার ট্রাস্টটা বিল্ড করতে হবে, তারপরেও তার অ্যাকশনটা গুলো হবে, মানে তার সেলস গুলো আসবে, জেনারেট হবে, তাই না? এইভাবে কিন্তু। আর টুলস ফর সেলস ফানেল, মানে যদি সেলস ফানেল তৈরি করতে যান তাহলে আপনার কি কিছু টুলস আছে, যেমন ক্লিক ফানেল, মেল চিম, তারপর গেটস রেসপন্স, নোশন, সিস্টেম ডট আইও, গুগল অ্যাডস। সো সবচেয়ে বেশি আমরা ফানেল গুলোকে বেশি ফোকাস করি গুগল অ্যাডস প্লাস ইউটিউব প্লাস ফেসবুক অ্যাডস, এগুলো দিয়ে কিন্তু আমরা নিজেরাই কাস্টমাইজ করে ফানেল তৈরি করি। যেমন এই যে 4টা স্টেজে যেমন ফেসবুক অ্যাডস কাজ করে আজকে বললাম, অ্যাওয়ারনেস, তারপর আপনার কি ইন্টারেস্ট, তারপর আপনার কি, তারপর হচ্ছে যে আপনার ডিসিশন, এরপর হচ্ছে অ্যাকশন। এই যে আমরা জেনে গেলাম। সো এইভাবে কিন্তু ওই প্ল্যাটফর্ম গুলো দিয়েও আপনার কি ফানেল তৈরি করা হয়। এরপর হচ্ছে যে এক্সাম্পল সেলস ফানেলের, মানে রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, তাহলে এক্সাম্পল দেখেন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা কোর্স, বাট এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট মানে আমরা তো ডিজিটাল মার্কেটিং তো ধরতে পারি না, ধরতে পারি না, আমরা শিখতে পারি, আমরা জানতে পারি। সো এটা হচ্ছে একটা ইনভিজিবল প্রোডাক্ট, এটাকে বলা হয় অদৃশ্যমান প্রোডাক্ট, বাট এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। আপনারা এখন শিখতেছেন, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। আপনারা এখন জানতেছেন, আপনারা লাইভ কোর্স করতেছেন, এটা ইনভিজিবল একটা প্রোডাক্ট, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়, তাই না? Yes. এটা কিন্তু এক একটা স্যার প্রোডাক্ট। অবশ্যই। সো ফানেল যদি বলি,
এই এই প্রোডাক্টের ফানেলটা হচ্ছে, দেখেন ইউটিউব ভিডিও থেকে মানুষ আমাকে দেখে। সো যেমন আমাদের আগের চ্যানেলটা ছিল, আমার হ্যাক হয়ে গেছে, যে আগের চ্যানেল থেকে মানুষ আমাদের ভিডিওগুলো দেখতো, সেখান থেকে তারা অ্যাওয়ারনেস হতো ফ্রিল্যান্সিং সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং সেখানে তারা বিভিন্ন সময় ফ্রি পিডিএফ পেতো, ফ্রি কোনো টিউটোরিয়াল পেতো। তারা হইতো সেখান থেকে আমাদের লিড ম্যাগনেট, তারা আমাদের কি অডিয়েন্স হয়ে তারা এনগেজ হয়ে যেত। তো এরপর থেকে তাদের ইন্টারেস্টেড হতো আমাদের বিভিন্ন ওয়েবিনারে, তারপর বিভিন্ন আমাদের ফ্রি সাপোর্ট ক্লাস, এই ধরনের বিষয় বুঝতে পারতো। এরপর তারা যখন তাদের ভালো লাগতো আমাদের প্রতি, যে না ভাইয়া ভালো জিনিস দিচ্ছে, ভাইয়ের কাছে সাপোর্ট পাওয়া যাচ্ছে, ভাইয়ের কথাবার্তাগুলো ভালো লাগতেছে, অথবা স্যার ভালোভাবে শিখাচ্ছে, বোঝাচ্ছে, আমার ইজিলি আমি নিতে পারতেছি, তখন তারা ডিসিশন মেকিং করতেছে না ওনার কোর্সে এনরোল করা যায়। বাকিরা যা শেখাচ্ছে উনিও তাই শেখাচ্ছে, কিন্তু উনি সহজভাবে শেখাচ্ছে, উনি ইজি ভাবে সাপোর্ট করছে, উনি ইজি ভাবে বিষয়টাকে উপস্থাপন করছে। এই যে একটা বিশ্বস্ততা আসা এবং ডিসিশন মেকিং করা, এইটাই হচ্ছে আপনার কি অ্যাকশন নেওয়া। আর এই অ্যাকশন নেওয়াতে আপনি আমাদের কোর্সে এনরোল করলেন এবং এখান থেকে শেখার জার্নিটা স্টার্ট করলেন। এই যে আপনি বাইং জার্নি বা আমাদের কোর্সটা আপনি পারচেস করলেন বা এনরোল হলেন, এখানে কিন্তু আপনার অ্যাকশন নেওয়া হলো। এই যে আমরা সেলস ফানেলটা করলাম, এটা কিন্তু একটা সেলস ফানেল, বুঝতে পারছেন? এটা জি কিন্তু স্যার। একটা সেলস ফানেল। এইভাবে প্রতিটা বিজনেসের কিন্তু সেলস ফানেল কাজ করে। প্রতিটা বিজনেসেই কিন্তু এইভাবে সেলস ফানেল থাকা উচিত। এটা পেইড হতে পারে, ফ্রি হতে পারে, অনেকভাবে হতে পারে, না হলে কিন্তু কোনো বিজনেসে টিকে থাকতে পারবে না। এই যে আমরা কোর্সের জন্য প্রমোশন করি না, এই যে আমরা হ্যাবিলি মানুষের জন্য এত অ্যাডস দেই না, তাহলে কি আমাদের স্টুডেন্ট কি জয়েন হয় না? প্রতিটা ব্যাচে আমাদের একটা মিনিমাম অফ অ্যাটলিস্ট স্টুডেন্ট থাকে, তারা জয়েন করে শিখে এখান থেকে বের হয়, তাই না? এবং অনেক স্টুডেন্ট বের হচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে, যাচ্ছে, তারা অফলাইনে কিছু করছে, কেউ অনলাইনে করতেছে। So এইভাবেই যে একটা রিটার্নিং একটা আছে, এইটাই হচ্ছে ফানেলের একটা কার্যক্রম। সো এরপর টিপস টু ইমপ্রুভ ইউর ফানেল, মানে আপনি যদি আপনার ফানেলটা ইমপ্রুভ করতে চান, তাহলে টিপসটা কি হতে পারে? টিপসটা হতে মানে টিপসটা হচ্ছে যে কন্টেন্ট মারাত্মক হতে হবে, রিটার্গেটিং ব্যবহার করো, অথবা রিটার্গেটিং ব্যবহার করতে হবে, এবি টেস্টিং করে ফাইনাল অটোমেশন আনতে হবে। ফাইনাল অটোমেশন বলতে আপনি আপনার কাস্টমারের মানে রেসপন্স, কাস্টমারকে আপনার এই দেওয়া, যত দ্রুত ফ্যাসিলিটি বা এই সমস্ত কাজ অটোমেশন করতে পারেন, তত দ্রুত আপনার ফাইনাল বেশি কাজ করবে। এখন আপনি কাস্টমার যদি অটোমেটেড মানে বট ইউজ করেন মেসেজের জন্য, বা ধরেন আপনি ম্যানুয়ালি যে আপনার পাঠাওয়ার এপিআই, মানে যদি পাঠাওয়ার কুরিয়ার যদি আপনি অর্ডার মানে ক্রিয়েট না করে বা ডেলিভারির জন্য রিকোয়েস্ট না করে এপিআই ইউজ করেন, তাহলে সেটা কিন্তু অটোমেট হয়ে যাচ্ছে। কাস্টমার অর্ডার দেওয়ার সাথে সাথে জাস্ট আপনি ভেরিফাই করেই অটোমেটিক অর্ডার প্লেস হয়ে যাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে প্রোডাক্ট রেডি করতেছেন, পাঠাওয়ার লোকগুলো এসে জাস্ট মার্চেন্ট মানে নার্চেন্টের জন্য যে লোকগুলো থাকে, তারা এসে নিয়ে যায়, আপনার ডেলিভারি দিচ্ছে। এই যে অটোমেশন গুলো আরো প্রসিডিউর করতেছেন, অটোমেটিক মেইল যাচ্ছে, আপনার অর্ডার রিসিভ হয়েছে, এই যে অটোমেশন গুলো ফানেলে আপনি অ্যাড করতেছেন, এইটা আপনার বিজনেসে আরো বেশি ইমপ্রুভ করবে। আর যত বেশি অটোমেশন অ্যাড হবে, তত বেশি আপনার বিজনেসের কাস্টমার্সরা আরো বেশি আপনার প্রতি ঝুঁকবে, কারণ আপনার থেকে ফার্স্ট রেসপন্স পাবে, ফার্স্ট রেজাল্ট পাবে, অ্যান্ড ফার্স্ট আপনার থেকে কি প্রোডাক্টটা পারচেস করতে পারবে। আর যত অটোমেশন হবে, ততই আপনার কি ফানেল স্ট্রং হবে, বুঝতে পারছেন? জি। জি ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার, তাহলে বুঝতে পারছি। মোটামুটি কি ফানেলটা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, যে এরকম একটা জার থাকবে, ধরেন এখানে আমরা ধরেন ওই যে ফিল্টার বলে না, ফিল্টার, ফিল্টার আমরা পানি দেই, তারপর পানিটা করে পরিশুদ্ধ হয়ে বের হয়। তো এখানে আমরা অসংখ্য ধরনের অডিয়েন্সকে আমরা এই ফিল্টারের মধ্যে দিয়ে আমরা একদম কোল্ড কাস্টমার বের করব। অ্যাওয়ারনেস থেকে ইন্টারেস্ট, ডিসিশন, অ্যাকশন পর্যন্ত নিয়ে যাবে আমাদের এই ফানেল। উপর থেকে তারা নিচ পর্যন্ত নামবে, একদম কাস্টমার হয়ে বের হবে। বাট খুব কম সংখ্যক লোক কাস্টমার হয়ে বের হবে, সবাই কাস্টমার হয়ে বের হবে না। এই জন্য দেখেন নিচে কিন্তু দেওয়া আছে কয়েন বের হচ্ছে একটা, উপরে আছে মানুষ তিনটা, তাই না? এটাই। সো বুঝতে হবে আমার প্রতিটা পার্সনে কাস্টমার হয়ে বের হবে না, 100 জনের ভিতরে 3 জন মানুষ হয়তো কাস্টমার হয়ে আমার বের হবে। আর এই কাজটা বের মানে আমি যদি ফানেল সুন্দরভাবে আমি মার্কেটিং করি, ইউজ করি ফানেল অনুযায়ী স্ট্র্যাটেজি, তাহলে কিন্তু আমার ওই 100 জনকে আমি 3 জন মানে 3 জন কাস্টমার আমি কনভার্ট করতে সক্ষম হব। যদি আমি না করতে পারি তাহলে কিন্তু পারবো না, 100 জনই আমার 100 জনই কাস্টমার থেকে একজন হবে না। মানে একদম অ্যাকশন পর্যন্ত যাওয়ার জন্য আমাদেরকে ফানেল অনুযায়ী কাজ করতে হবে। আর পিক্সেলটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখন। পিক্সেল কি সবাই তো আমরা জানি কবে, পিক্সেল হচ্ছে ফেসবুকের একটা সিস্টেম, ডাটা বা ইভেন্ট ট্র্যাকিং এর সিস্টেম। ইভেন্ট হচ্ছে কি প্রতিটা অ্যাক্টিভিটিস কে বলা হয় ইভেন্ট ফেসবুকের ভাষায়। ওয়েবসাইটে কে পারচেস করলো, কে অ্যাড টু কার্ট করলো, কে পেজ ভিউ করলো, এই প্রতিটা ইভেন্টকে বলা হয় মানে প্রতিটা অ্যাক্টিভিটিকে বলা হয় ইভেন্ট। আর এই ইভেন্ট গুলাই হচ্ছে পিক্সেলের কাজ কাউন্ট করা, ইভেন্ট গুলাকে ট্র্যাক করা। আর এখন
শুধু পিক্সেল সেট আপ করলেই হয় না, এই পিক্সেলের দুইটা ভার্সন চলে এসেছে, একটা হচ্ছে আপনার ব্রাউজার সাইড, আর একটা হচ্ছে সার্ভার সাইড। আইওএস এর 14 আপডেট ভার্সন আসার পর থেকেই সার্ভার সাইড আসা শুরু করছে। আমরা অনেকে আছে যে অনেক এখন অ্যাডভান্স হয়েছে ব্রাউজার গুলো, এখন অনেকে কুকি গুলো অ্যাকসেপ্ট করতে চায় না, এবং কুকি অ্যাকসেপ্ট না করলে কিন্তু পিক্সেল তারা ট্র্যাক করতে পারে না। এখন এর জন্য সার্ভার সাইড করার ফলে আপনার আর কুকির জন্যই করতে হয় না, অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে কেউ ঢুকলেই সেটা ব্যাকএন্ড থেকে সার্ভার আপনার ডাটাগুলো ট্র্যাক করে ফেসবুকের কাছে পাঠিয়ে দেয়। আর এটার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সাহায্য নিতে হয়, আমরা গুগল অ্যানালিটিক্সের সাহায্য নেই। আমরা অনেকভাবে করতে পারি, সার্ভার সাইড পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারি, আবার ট্যাগ ম্যানেজার জিএ4 এগুলোর মাধ্যমে করতে পারি। তো পিক্সেলটা আমরা জানবো শিখবো যখন আমরা ফেসবুকের অ্যাডসটা মোটামুটি জেনে যাব, তখন ক্লাস দেওয়া হবে, আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন, শিখবেন। তবে আগে আমাদেরকে ফানেল সম্পর্কে জানতে হবে, এরপর অ্যাডের স্ট্রাকচার কিভাবে একটা করতে হয়। এখন অ্যান্ড্রয়েড আপডেটের পর আমরা কোন কোন অ্যাডের স্ট্রাকচার অনুযায়ী আগাতে পারবো, আগে তো আমাদের জানতে হবে অ্যাডের অবজেক্টিভ গুলো, যে কোন অ্যাডের অবজেক্টিভ কোনটা, তাই না? তারপর কোন অ্যাডে কি আসবে, সো ফানেল যদি আমি জানি তাহলে বুঝতে পারবো কোন অ্যাডে কি আসবে। সো ফানেলেও জানার পর যখন আমরা অ্যাড ম্যানেজারে যাব, ধরেন অ্যাড ম্যানেজার যদি আমরা যাই, কোথা থেকে যেতে পারি আমরা, এখান থেকে তো অ্যাড ম্যানেজার মেবি যেতে পারবো না। আমি একটা অ্যাড ম্যানেজার যাচ্ছি, এবং অ্যাড ম্যানেজার গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাড এর অবজেক্টিভ আমাদের বোঝা উচিত। অ্যাড এর অবজেক্টিভ বুঝে কিন্তু আমরা ক্যাম্পেইন করব। সো ফেসবুকেও কিন্তু অ্যাড এর অবজেক্টিভ রয়েছে, 6টা অবজেক্টিভ রয়েছে। 6টা অবজেক্টিভের ভিতর হচ্ছে ওইখানে আপনার ট্রাফিক অ্যাডস রয়েছে, তারপর আপনার এখানে আরো অনেক অনেক ধরনের অ্যাডস রয়েছে। সো আজকে আমি সেলস ফানেল সম্পর্কে এবং অ্যাড এর অবজেক্টিভ সম্পর্কে ক্লিয়ার করে দিব, যেন নেক্সট ক্লাসে আমরা অ্যাডস ক্যাম্পেইন সেটআপের জন্য আমরা প্র্যাকটিস করতে পারি এবং কাজ করতে পারি। সো চলেন আসেন দেখাই আপনাদেরকে অ্যাড অবজেক্টিভ গুলা কি কি হয়ে থাকে। অ্যাড এর অবজেক্টিভ বলতে কি বোঝাচ্ছে? অ্যাড অবজেক্টিভ বলতে আমার অ্যাড যে রান করতেছে এটার গোলটা কি বা লক্ষ্যটা কি। সো আমরা তো ধরেন যখন আমরা বুস্ট করছি বা বুস্ট করছি, তখন সেখানে কিন্তু গোল আসিল আসিল না, চেঞ্জ গোল, এই গোলগুলোই হচ্ছে অবজেক্টিভ। এখন আমি যদি দেখেন এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে, আর ধরেন এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি, তখন আপনি আপনার অ্যাড ম্যানেজার ভিতরে থাকবেন, এটা কিন্তু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, সবাই দেখে রাখেন। আমরা কিন্তু এর আগে বিজনেস ম্যানেজার দেখেছি, বাট বিজনেস ম্যানেজার ছিল মেটা বিজনেস সুইট থেকে। জাস্ট সেটিং ক্লিক করলে আমাদের কোন অপশনটা দেখাতো দেখাই, সেটিং এ ক্লিক করলে আমাদের, ধরেন আমি এটার ভিতরে যাচ্ছি, আমরা যখন সেটিং এ ক্লিক করতাম, আমরা যখন সেটিং এ ক্লিক করলাম আমাদের দেখাতো অন্যরকম। ওকে দেখেন, তো এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সেটিং দেখাতো, তাই না? বিজনেস সেটিং দেখাতো বা বিজনেস ম্যানেজার সেটিং গুলো আমাদের এখানে দেখাতো, দেখাতো কিনা? এরকম দেখাতো না আমাদের? দেখুন তো, আপনারা যারা প্র্যাকটিস করেছেন তাদের হয়তো খেয়াল আছে। জি স্যার, অবশ্যই। আচ্ছা, এরকম দেখাতো। এখন আমরা যদি অ্যাড ম্যানেজার ভিতরে যাই, দেখেন অ্যাড ম্যানেজার ভিতরে গেলে আমাদের কিন্তু ইন্টারফেসটা হচ্ছে এইরকম, ইন্টারফেসটা হচ্ছে এইরকম। তো এইখানে অ্যাড ম্যানেজার ভিতরে কি আছে? তো এটা হচ্ছে অ্যাড ম্যানেজার সেটিং এর ভিতরে আছে। ধরেন অ্যাড ম্যানেজার জি সেটিং জি। বলতে এখানে প্রথমত থাকবে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ, পেজেস, তারপর বিলিং এন্ড পেমেন্টস, এইটা। সো আমরা অ্যাকাউন্ট ওভার ভিতরে চলে যাব প্রথমত, তাই মানে এইটা হচ্ছে দেখেন মেটা অ্যাড ম্যানেজার। সো এখানে অপরচুনিটি স্কোর, তারপর অপটিমাইজের ক্যাম্পেইন, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, এখানে পেজ, কনফার্ম ফেসবুক পেজ, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই সকল বিষয়বস্তুগুলো। তারপর হচ্ছে অ্যাভেলেবেল, ডিসমিসড, এগুলো আছে, হ্যাঁ। এখন আপনি যদি ক্যাম্পেইন করতে চান, মানে ক্যাম্পেইন, দেখেন ক্যাম্পেইনে এসে যদি দেখেন নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ এঙ্গেজ ক্যাম্পেইন, তো এইখান থেকে আপনি যদি ক্যাম্পেইন করতে, তাহলে আপনাকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। এখন আমি যদি ক্রিয়েটে দিই, দেখেন এই ক্রিয়েটে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে বলতেছে যে উই নিড টু কনফার্ম ফিউ ডিটেলস অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান পাবলিশ। তো এখানে তো আমরা কিছু করবোই না, সো আমাকে জাস্ট ফিউ ডিটেল দিতে বলতেছে। সো আমি জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, স্কিপ ফর নাও। আমরা এখন আবারও ওই অ্যাকাউন্ট মানে ক্যাম্পেইনসে চলে যাব। ক্যাম্পেইনসে আসার পরে এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো। এই যে ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন,
নিউ অ্যাড সেট ফর অ্যাড, মানে কোনো একটা অ্যাডের জন্য আমরা অ্যাড সেট ক্রিয়েট করি। ধরেন আমাদের অলরেডি চলতেছে অ্যাড, তার মানে কোনো একটা ক্যাম্পেইন আছে, এটার জন্য একটা অ্যাড সেট করবো সেটার জন্য। সো এই যে দেখেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে 6টা আমরা অবজেক্টিভ পাবো। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রাফিক, ট্রাফিক তৃতীয় নম্বর হচ্ছে এঙ্গেজমেন্ট। এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। তো আমাদের কাজ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নেই। এই অ্যাপ প্রমোশনে আমাদের কোনো কাজ নেই। এই কাজ সচরাচর আমাদের থাকে না। এই কাজগুলো থাকে বড় বড় সফটওয়্যার কোম্পানি, ডেভেলপার কোম্পানি থাকে। আর যারা তার বিজনেস আছে, ধরেন একটু আপনার স্ট্যান্ডার্ড লেভেলের বিজনেস গুলো, তাদের কিন্তু এত হ্যাভি অ্যাপ থাকে না, তাদের ওয়েবসাইটে সকল কিছু তারা করে ফেলে। আর অ্যাপ গুলো থাকে ধরেন বিভিন্ন সাবস্ক্রিপশন রিলেটেড বিজনেস আছে, অ্যাপ ওটিটি প্ল্যাটফর্ম বা আপনার আলাদা যে প্ল্যাটফর্ম বা ভিডিও এডিটিং সফটওয়্যার সাবস্ক্রিপশন মডেলের এই বিজনেস গুলো চলে, মানে অ্যাপ, ওইগুলো তাদের প্রয়োজন হয়। তো দেখেন আমরা কাজ করব অ্যাওয়ারনেস। তো আমরা এই দিকটাকে শিখলাম, অ্যাওয়ারনেস দিয়ে আমাদের কি করতে হয়, আমাদের সেলস ফানেলের প্রথম স্টেজ শুরু করতে হয়, তাই না? আর এইখানেও কিন্তু জি সেম স্যার। ভাবে অ্যাওয়ারনেসটা আমরা পাচ্ছি। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে এইখানে কিন্তু আমরা অ্যাওয়ারনেসটা পাচ্ছি। দ্যাটস মিন হচ্ছে যে অ্যাওয়ারনেসটা আমার দরকার লাগবে। এরপরে দেখেন, এরপরে আছে আমার ইন্টারেস্ট, মানে এই ইন্টারেস্ট আগ্রহ আমি কোন স্টেজে গিয়ে তৈরি করব। আমি তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করলাম বা আমি দিলাম, এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজগুলা কি করে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কাজ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা, ভিডিও ভিউজ বাড়ানো, এরপর হচ্ছে রিচ। আর এই অ্যাওয়ারনেস কাজ শেষ হলে আমি করতে পারবো। আর আরেকটা বিষয়, যদি ধরেন আমার দুইটাই টার্গেট, যে আমি অ্যাওয়ারনেসও করবো, আমি অডিয়েন্সের সাথে এনগেজও হবো, তাহলে আমি এনগেজমেন্ট অডিয়েন্স চালাবো। আমি শুধু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো না, তাহলে আমি চালাবো এনগেজমেন্ট। এনগেজমেন্টের মাধ্যমে মানুষ আমার ভিডিওটাও দেখবে, লাইক কমেন্টও করবে, তারা আমার পোস্টের সাথে বা ভিডিওর সাথে এনগেজ হবে। আমার এক দিলে দুই পাখি হবে। দ্যাটস মিন আমার এনগেজমেন্ট আসবে, সবই আসবে। বুঝতে পারছেন? মানে আমার অডিয়েন্স এনগেজ হচ্ছে। এন্ড নেক্সট পর্যায়ে হচ্ছে যে আমার যদি অ্যাওয়ারনেস হয়ে গেল, মানে এনগেজ দিয়ে আমি অ্যাওয়ারনেসের কাজটা চালিয়ে গেলাম, এন্ড এর পরের কাজটা হচ্ছে যে আমার তো ইন্টারেস্ট অডিয়েন্স বের করতে হবে এখান থেকে। এখন আমি ট্রাফিক দিয়ে ইন্টারেস্ট অডিয়েন্স বের করতে পারবো, ট্রাফিক দিয়ে অথবা এনগেজ দিয়ে। সেম ভাবে ট্রাফিক দিয়ে যদি আমি করি, তাদেরকে ফ্রি কোনো আমি গাইড করতেছি, ফ্রি কোনো পিডিএফ আমি, অথবা ফ্রি কোনো একটা বিষয় আমি তাদেরকে দিচ্ছি, ট্রায়াল বা ফ্রি ট্রায়াল বা যাই হোক, আছে না, বা আমাদের ফ্রি ডিসকাউন্ট নিতে, বা এই যে যাই হোক এই ফ্রি শিপমেন্ট নিতে, ফর্ম ফিল আপ পানি কেন, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস গুলো করতেছি আমরা। এই যে করতেছি, এবং এইখান থেকে আমি ইন্টারেস্ট অডিয়েন্স, আমি ট্রাফিক আকারে আমার ওয়েবসাইট নিয়ে আসতেছি, যাতে আমার পিক্সেল সেটআপ থাকবে, পিক্সেল সেটআপ রয়ে গেলো, ট্রাফিক আকারে তারা আমাদের নিয়ে তারা ইন্টারেস্ট হয়ে আমার কি ওয়েবসাইটে আসতেছে, ভিজিট করতেছে। দ্যাটস মিন তারা আমার ইন্টারেস্টেড অডিয়েন্স। এরপরে হচ্ছে কাজটা ডিসিশন মেকিং, তাদেরকে হেল্প করতে হবে। ডিসিশন মেকিং কিভাবে হেল্প করবো? ডিসিশন মেকিং আমরা হেল্প করতে পারি ধরেন বিভিন্ন অফার ক্রেটের মাধ্যমে। এখন অফার ক্রেট গুলো কিরকম হতে পারে? অফার, এই যে একটু আগে আমরা এখানে দেখেছি যে কনভার্সন স্টেজ যাওয়ার জন্য ওই যে কাস্টমারকে কিনতে উৎসাহ দেওয়া। এখন এখানে ডিসকাউন্ট অফার দিতে হবে, লিমিটেড টাইম অফার, ফ্রি শিপিং, রিটার্গেটিং অ্যাডস। সো সবচেয়ে বেশি আপনার কাজ করবে ডিসকাউন্ট অফার, ফ্রি শিপিং, এগুলা। এরপর সেলসে গিয়ে ডিরেক্টলি আমরা যদি রিটার্গেটিং অ্যাডস দিয়ে দেই, মানে এই যে এখানে স্ট্র্যাটেজি ফলো করে কাস্টমারকে কিনতে উৎসাহ করে, এখানে অবজেক্টিভ কনভার্সন, সেলস, ক্যাটালগ সেলস, এই ধরনের কি অবজেক্টিভ অ্যাডের অবজেক্টিভ যদি আমরা দেই সেলসে, তখন কিন্তু আমাদের ডিসিশন মেকিংটা হয়ে যাবে, মানে কাস্টমারকে হেল্প করা হয়েছে ডিসিশন মেকিং নিতে। কনভার্সন মানে সেলস, তখন আমরা দেব এই অবজেক্টিভটা, তখন তারা দেখবে, এনগেজ হবে, অফার দেখবে, ফ্রি শিপিং, রিটার্গেটিং কখন করবো আমরা, বা ইন্টারেস্টেড অডিয়েন্স থেকে বের করে যখন আমরা তাদেরকে ডিসিশন মেকিং অ্যাকশনটা নিতে হেল্প করব এই সেলস অবজেক্টিভের মাধ্যমে, তখন তারা কিন্তু আর পারচেসটা কিনতে উৎসুক। আরেকটা জিনিস মনে রাখবেন, যে একটা কাস্টমার থেকে পারচেস জেনারেট করার জন্য 7 বার, মানে 7 টাইমস তার কাছ অবধি যাইতে হয়, মানে 7 বার তাকে টাচ দিতে হয়, 7 টাইমস। ক্লায়েন্ট বলেন কাস্টমার, 7 বার পৌঁছানোর পর আপনি তার মাথায় জায়গা নিতে পারবেন এবং সে ডিসিশন নেবে আপনি, সে কিনবে কিনা আপনার প্রোডাক্ট। দ্যাটস মিন 7 বার আপনাকে পৌঁছাইতে হবে তার কাছ পর্যন্ত, 7 টাইমস। তাহলে সেলস জেনারেট করা পসিবল। তার মানে 100 জন মানুষের কাছে আপনার 7 বার করে কি, মানে 700 টাইমস যেতে হবে, পৌঁছাতে হবে। সেটা হতে পারে দিনে 2 বার, সেটা হতে পারে 3 দিনে 7 বার, সেটা হতে পারে 2 দিনে 7 বার। দ্যাটস মিন তারা যদি আপনাদের কিনে 7 বার আপনাকে দেখার পর, 7 টাইম আপনি টাচ ইন করার পর, সে আপনার প্রোডাক্ট কিনতে ডিসিশন নিবে। ক্লায়েন্টও, ইভেন ক্লায়েন্টও অনেক সময় দেখবেন আমাদের আপনাদের যে ভাইয়া আছে বা আপুরা আছে আগের ব্যাচের, তারা আপনারা
বেশিরভাগ ফলো আপ ইমেল অনেক করে এবং একটা ক্লায়েন্টকে অনেকবার মেইল করার পরে 5 বার 10 বার এরকম ফলো আপ করার পরে দেখবেন কাজ দেয় ক্লায়েন্ট। দ্যাটস মিন 1 বার 2 বার 3 বার সে আগ্রহ হয় না একটা সময় সে আগ্রহ হয়ে যায়। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ফলো আপ বা অ্যাগেন রিচ করা। তাহলে আমরা 6টা অ্যাডের অবজেক্টিভ সম্পর্কে বুঝে গেছি। অ্যাওয়ারনেস কাজ হচ্ছে রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা, আর ট্রাফিকের কাজ হচ্ছে লিঙ্ক লিস্ট ল্যান্ডিং পেজ ভিউ ইনস্টাগ্রাম প্রোফাইল মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আর কলস এগুলো। এনগেজমেন্টের কাজে ভিডিও ভিউজ পোস্ট এনগেজমেন্ট কনভার্সন কলস মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোতে অ্যাক্টিভিটিস করা। আর লিডের কাজ হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম মানে লিড মানে মানুষের এটা সার্ভিস রিলেটেড বিজনেসের জন্য লিডটা বেশি ইফেক্টিভ। ইনস্ট্যান্ট ফর্ম আছে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপেও লিড আসতে পারে, বা কনভার্সনের জন্য কলসের জন্য। সো লিড হচ্ছে সার্ভিস রিয়েল এস্টেট বিজনেস ডক্টর, তারপর আপনার ক্লিনিং সার্ভিস, এরপর আপনার কি ট্যাক্স রিলেটেড সার্ভিস কনসালটেন্সি, এই যে ফার্মগুলো আইটি সার্ভিস, এই যে কাজগুলো আছে এগুলো লিডসে তারা বেশিরভাগ রান করে থাকে ক্যাম্পেইন। আর সেলস হচ্ছে ই কমার্স বা প্রোডাক্ট বেসড বিজনেসের জন্য। এনি প্রোডাক্ট বেসড বিজনেসের জন্য হচ্ছে সেলস এনগেজ ট্রাফিক অ্যাওয়ারনেস। আর লিডস এর জন্য সার্ভিস বেসড বিজনেস জন্য হবে অ্যাওয়ারনেস ট্রাফিক এনগেজ লিডস। জাস্ট আবার লিডসও অনেক সময় আমরা ই কমার্স বেসড বিজনেসের জন্য রান করে থাকি, অনেক সময় যদি লাগে প্রয়োজন হয়। So, এই টোটাল ওভারভিউ হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ বা অ্যাড অবজেক্টিভ। সো এগুলো আপনারা বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমরা আমরা মূলত ফেসবুক অ্যাডস এর বিগিনার থেকে এত একটু অ্যাডভান্স পর্যন্ত যেতে পারি, সেটাই আমরা শেখার ট্রাই করতেছি। ছোট ছোট করে একটু একটু করে আমরা এগোচ্ছি। জি স্যার। তো ক্লাসের টপিক নিয়ে কোনো কারো কনফিউশন প্রশ্ন আছে বলতে পারেন। এবার এবার বলুন কার কি প্রবলেম রয়েছে বলতে পারেন। Okay. এই সেলস ফান্ড হলো বেসিক জিনিস, এটা আপনাদের বেসিক আইডিয়া দেওয়া হলো, এটা হচ্ছে বেসিক। এখন এইখান থেকে আপনাকে নিজে কাস্টমলি একটা ফানেল তৈরি করতে একটা বিজনেসের জন্য। ধরুন আপনাকে একটা বিজনেসের কাজ দেওয়া হচ্ছে, আপনি এখন কিভাবে সেটা গ্রো করবেন সেটার প্রোডাক্ট দেখে কিন্তু বুঝতে পারবেন তো এটার জন্য কোন টাইপের মার্কেটিং প্রয়োজন। এখন সার্ভিস প্রোডাক্ট মানে সার্ভিস বিজনেস দেখলে বুঝতে পারবেন এটার জন্য কোন টাইপের মার্কেটিং প্রয়োজন। তাই আপনাকে আগে সেলসের ফানেলের উপর একটু বেসিক ধারণা রাখতে হবে, এরপর আপনি কাস্টমলি নিজেই ক্রিয়েট করতে পারবেন। ভাইয়া আমরা প্রথম অবস্থায় এই ক্যাম্পেইন গুলা করবো, অথবা স্যার আমি আপনার বিজনেসের জন্য প্রথম অবস্থায় এই ক্যাম্পেইন গুলা করব, এই জিনিসগুলো আমার লাগবে, এন্ড এই টাইপের কন্টেন্ট আমি কি করব অ্যাডস দিব, এবং এইখান থেকে আমি কাস্টমার জেনারেট করব। এখন এখন যদি ফানেল আর আপনার অ্যাডস এর উপর চলে, এখন কন্টেন্টে ফোকাস দিতে হয় আমাদের, কারণ ফেসবুক আপডেট হওয়ার পরে তাদের বেশি কথা হচ্ছে যে তোমরা মোর এন্ড মোর অ্যাড এর ক্রিয়েটিভের উপর ডিপেন্ড করো বা অ্যাড ক্রিয়েটিভের উপর ফোকাস দাও। কারণ তুমি যদি মাল্টিপল ক্রিয়েটিভ ব্যবহার করতে পারো একটা অ্যাডে, তখন মাল্টিপল ক্রিয়েটিভ থেকে যেই ক্রিয়েটিভটা মানুষের বেশি আকর্ষিত হবে, বেশি এনগেজ হবে, বেশি আপনার মনে ধরেন অ্যাক্টিভিটি হবে, সেই ক্রিয়েটিভটাকে ফেসবুক উইনিং ক্রেডিট হিসেবে চালিয়ে দিবে এবং সেটা দিয়েই তুমি অ্যাড চালাও। আগে যেমন শুধু আমরা টার্গেটিং দিতাম অনেকভাবেই, ডেমোগ্রাফিক ইন্টারেস্টেড আসলেই, যেমন এখানে আমরা টার্গেটিং দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন রান করিতাম। আগে যেমন বলা হতো টার্গেটিং করো টার্গেটিং করো টার্গেটিং করো, তোমার অ্যাড ভালো পারফর্ম করবে। আগে টার্গেটিং এর উপর ছিল আমাদের ক্যাম্পেইনের বেস থিংটা, এখন হয়ে গেছে আমাদের টার্গেটিং না, এখন হয়ে গেছে আপনার ব্রড ব্রড টার্গেটিং, তারপর হয়ে গেছে কাস্টম অডিয়েন্স লোকাল অডিয়েন্স এবং আপনার কি ক্রিয়েটিভের উপর অ্যাড ক্রিয়েটিভের উপর হয়ে গেছে এখন মেইন জিনিসগুলা। তো এখন ক্যাম্পেইনের কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, মানে ফেসবুকের জায়গায় রয়েছে, মার্কেটিং এর জায়গায় রয়েছে, শুধু কাজের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হবে, এটা আজীবন এটা হতেই থাকবে, শুধু আপডেট আসবে। তো জাস্ট বেসিক জিনিস, এটা আপনাকে জাস্ট যেটা শিখেছেন ওর সাথে আরেকটু আরেকটু ডিপলি আরেকটু জানতে হবে নতুন জিনিস আর সাথে সাথে। মানুষ সবাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, আমরা একটু বড় হলে চুলের কাটিং পরিবর্তন করি, নিজেদের একটু চেহারা পরিবর্তন করার চেষ্টা করি, একটু কথাবার্তা ধরন চেঞ্জ করি, চলাফেরা ধরেন মানুষের সাথে চলাফেরা আমরা চেঞ্জ করি, বন্ধু বান্ধব চেঞ্জ করি, একটু ভালো জায়গায় গেলে ভালো বন্ধু বান্ধব বানানোর চেষ্টা করি। ধরেন আমরা একটু মনে হয়েছে না একটু লাইফটাকে একটু মানে একটু স্ট্যান্ডার্ড তৈরি করতে ফেসবুকেও চায় যে তাদের প্ল্যাটফর্মটাকে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একটু একটু করে এগিয়ে আনতে, একটু একটু করে ইউনিক করতে, একটু একটু করে স্পেশাল রাখতে।
অন্যদের প্ল্যাটফর্ম থেকে যেন তারা মনে করে যেন তারা বেটার জিনিস দেয়, কারণ তারা একটা কোম্পানি, তারা একটা প্ল্যাটফর্ম, তাদেরও কম্পিউটার আছে এবং তারাও চায় অন্যান্য কম্পিউটার থেকে তারা এগিয়ে থাকতে, এবং তারাই চায় যেন তারাই মাত্র সোশ্যাল মিডিয়া জগতে বিজনেস করতে পারে, অন্যরা না করে। এই জন্য তারা বেশি বেশি ফ্যাসিলিটিস আনতেছে, এআই আনতেছে। যাই হোক, যত এআই আসুক, যত কিছু হোক, এখন এআই অ্যালগোরিদমটা কিন্তু অন্যভাবে চলতেছে। তার জন্য আমাদের ফানেলটাকেও একটু হলেও রাখতে হবে 50%, আর ওই ক্যাম্পেইনের স্ট্রাকচারটাও ফলো করতে হবে। তাহলে আমরা ফেসবুকে ভালো অ্যাড এক্সপার্ট হতে পারবো, ডাটা ড্রিভেন ডিসিশন যদি আমরা বুঝি। আর এখন ফেসবুকে মূলত কথা হচ্ছে প্রতিটা জিনিসই ডাটার উপর ডিপেন্ড করে চলছে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড গুড ইন ডাটা, এখন ফেসবুকে আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আরো কিছু বেসিক জিনিস আমার জানানোর প্রয়োজন আছে, যেটা আমি আজকে এখন চাইলে আপনাদেরকে হুট করে মাথার উপর দিয়ে দিতে পারবো না। অলরেডি আমি অনেক কিছু দিয়ে দিছি। এখানে যারা অলরেডি একটু আছে বেসিক ধারণা তারা বুঝবে, আর যদি এখন আমি আরো কিছু দিতে চাই তাহলে আপনারা এটা গুলিয়ে ফেলবেন। সো নেক্সট ক্লাসে অ্যাড ক্যাম্পেইন যাওয়ার আগে আপনাদের এখানে কিছু জিনিস আছে অ্যাড অ্যাকাউন্টের ভিতর, অ্যাড ম্যানেজারের ভিতর। মানে এখানে পারফরমেন্স গোল আছে, কি কি এখানে আছে, বা ব্রেকডাউন আছে কিছু আপনাদের, যেগুলো আপনারা বুঝবেন। আসলে এইখানে ডাটা আপনার অ্যানালাইজ করার জন্য অনেক কিছু আছে। তার মানে কলাম গুলো বোঝার আছে, পারফরমেন্স, ক্লিক, এঙ্গেজমেন্ট, তারপর ডেলিভারি, তারপরে যে কাস্টম কলাম আছে, আমি কি কি দেখতে পারবো সবকিছু। দেখছেন এখানে এই যে ক্যাম্পেইন আছে, 18টা কলাম সিলেক্টেড আমার আছে। তারপর সিপিএম কত, কস্ট পার আপনার, তারপর লিঙ্ক ক্লিক কত খরচ হচ্ছে, পারচেস রেট কত হচ্ছে, ল্যান্ডিং পেজ, এই যে ডাটাগুলা, এই ডাটাগুলো যখন অ্যানালাইজ করতে পারবেন তখন আপনি একটা ডাটা ড্রিভেন ডিসিশন মেকার হবেন, এখন ক্যাম্পেইন অপটিমাইজ করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। আর এইখানেই আমরা অনেকে ল্যাকিং, এই জন্য বলা হয় যে অ্যাড ম্যানেজার হচ্ছে প্রফেশনাল ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড, আর পোস্টিং হচ্ছে আপনার আনারে, আর অ্যাড ম্যানেজার। আব্দুল আওয়াল একটু মিউট থাকবেন ক্লাসে জয়েন হলে, ঠিক আছে? না হলে ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দেবো। ওকে, এইখানে দেখেন কত কি আছে, দেখেন ক্লিকসে কতগুলো আছে, মানে কোস্ট পার আউটবাউন্ড ক্লিক, কস্ট পার ইউনিক লিঙ্ক ক্লিক, কস্ট পার ইউনিক লিঙ্ক ক্লিক অল মানে ইউনিক ক্লিক, কস্ট পার ইউনিক আউটবাউন্ড, সিটিআর, ক্লিক থ্রু রেট কত, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ক্লিক টু ওপেন, কত কিছু আছে দেখেন। ডাটার মানে এগুলা ডাটার কাস্টমাইজ কলাম আছে, কতগুলা কেপিআই আছে দেখছেন। এই যে কনভার্সন, অ্যাচিভমেন্ট, আনলক, ভ্যালু, ডেস্কটপ ইউজার, আরো অনেক কিছু দেখেন, অ্যাকাউন্ট আইডি, অ্যাকাউন্ট নেম। তো হিসাবে আপনি এগুলো শেষ করতে পারেন, যে বাজেট, বিড স্ট্র্যাটেজি, শিডিউল, যে গোল বাজেট এন্ড শিডিউল, অ্যাড শিডিউল, অ্যাড স্পেন্ড পার্সেন্টেজ, তারপরে যে কনভার্সন লোকেশন, কোথা থেকে আপনার কনভার্সন গুলো আসতেছে, কোন জায়গা থেকে। যখন আপনি এগুলো সবকিছু অ্যানালাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে দেবেন আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতর, স্পেন্ডিং লিমিট, আপনার বাজেট রিমাইনিং, পারফরমেন্স গোল, এগুলা যখন আপনি বুঝবেন, ডাটাগুলো দেখতে পারবেন, তখন কিন্তু আপনার নেক্সট ক্যাম্পেইন বা ক্যাম্পেইনের বাজেট স্কেল আপ করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে, তাই না? তাই এইগুলো আমাদের কিন্তু বুঝতে হবে, এগুলো কিন্তু জানতে হবে। এনগেজমেন্টের জন্য একটা, তারপর এখানে যে পারফরমেন্স ফাইনালের জন্য এক একটা কিন্তু, তারপর এখানে যে কস্ট পার, এই যে অ্যাকাউন্ট, যে কস্ট পার অ্যাকাউন্ট সেন্টার, রিচ, সিপিএম, কস্ট পার ইমপ্রেশন। আর রিচ একটা ইমপ্রেশনটা মনে রাখবেন, রিচ আর ইমপ্রেশন কখনো এক না। এখানে কিন্তু আপনাকে ঘোলা যায়। রিচ মানে হচ্ছে কতজন মানুষকে আমরা পৌঁছাচ্ছি, আর ইমপ্রেশন মানে হচ্ছে কতবার দেখাচ্ছি। এখন আমরা 10 জন মানুষকে 1000 বার দেখাতে পারি, 1000 মানুষকে 1000 বার দেখাতে পারি। দ্যাটস নট মিন 10 জন মানুষকে যে আমরা 10,000 বার 1000 বার দেখালাম, এটা 1000 রিচ না। রিচ 10টা, এবার দেখাইছি আমি 1000 বার। আর আমি যে ওই যে 100 জন মানুষকে 100 বার রিচ করছি, ওটা রিচ 100 বারই হয়েছে। বুঝতে পারছেন? কিন্তু ইমপ্রেশন একবার করে যদি 100 জন মানুষকে আমি দেখাই তাহলে ইমপ্রেশন 100, আর যদি আমি ওই 100 মানুষকে 1000 বার দেখাই তাহলে ইমপ্রেশন 1000। তাহলে একজনকে আমরা 10 বার করে দেখাচ্ছি, তাই না? এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আর ইমপ্রেশন আর রিচের ভিতরে অনেক গুলিয়ে ফেলি আমরা, এটা করা যাবে না। তাহলে আজকের ক্লাসটা আমাদের মূলত কিন্তু এই ফানেল এবং অ্যাড অবজেক্টিভ নিয়ে থাকলো। অ্যান্ড এরপরে কিন্তু আমরা নেক্সট আরো একটা অ্যাডভান্সে শিখবো, ওই যে আবার অ্যাড ম্যানেজার আরো কিছু আমাদের কিছু ইয়েস ডাটা, ডাটা বোঝা, একটা ক্যাম্পেইন করার পর ডাটাগুলো কি কি বোঝা আছে, আর ক্যাম্পেইন সেট আপ করবো আমরা প্রতিটা ক্লাস, আমরা স্টেপ বাই স্টেপ ক্যাম্পেইন সেট আপ করা শিখবো, অ্যাওয়ারনেস এবং ফেসবুকের আপডেট অনুযায়ী আমাদের ওই যে ক্যাম্পেইনগুলো স্ট্র্যাটেজি স্ট্রাকচার সাজানো উচিত। যে এইটা আমরা এই টোটাল 6টা অবজেক্টিভ, এই 6টা অবজেক্টিভ বলতে এই 5টা আমাদের যেটা মেইন দরকার, সেগুলো দেখা শেষে আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা কাজ করবো। এরপর আমাদের কাজ হচ্ছে যে কিছুটা শেখার পরে আমাদের ক্লায়েন্ট হান্টিং এ চলে যাওয়া, এবং এই ক্লায়েন্ট হান্টিং এর পাশাপাশি আমাদের যাওয়া উচিত আমাদের ফেসবুক পিক্সেলের কিছু জিনিস শিখা, এবার বাকি কিছু আছে গুগল অ্যাডস শিখা আমাদের,
বা আমাদের অ্যানাদার যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো শিখতে হবে, ইনস্টাগ্রাম শিখতে হবে, তাই না? ইনস্টাগ্রাম শিখতে হবে, ফেসবুকে। সো আমরা রিসেন্টলি খুব দ্রুত ইনশাল্লাহ আমরা হয়তো উইদিন এই উইকের ভিতরেই আমরা ফেসবুকের অনেকটাই আমরা অ্যাডস এর কাজটা শিখে ফেলতে পারবো, জেনে ফেলতে পারবো। আর নেক্সট উইকে আমরা ইনশাল্লাহ হয়তো ক্লায়েন্ট হ্যান্ডিং এ চলে যেতে পারবো। বুঝতে পারছেন? এটা আমাদের ফেসবুক অ্যাডস এর ধারণা হয়ে যাবে, আমাদের কাজ হয়ে যায় ফেসবুক অ্যাডস এ, তাই না? অলরেডি আমাদের ফেসবুক অ্যাডস এর অনেকটা ধারণা হয়ে গেছে আমি মনে করি, এখান থেকে যারা ক্লাস করেছেন, অ্যাক্টিভ ছিলেন বা প্র্যাকটিস করেছেন। হয়েছে না আপনাদের? জি ভাই। না কিছুই জি হয়নি? ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছেন। জি স্যার, অবশ্যই। তাহলে একটা আহ, অ্যাড অ্যাকাউন্টের ভিতর অনেক কিছু আছে, এখানে অ্যাকশন আছে, অ্যাক্টিভ অ্যাডস আছে, ডেলিভারি আছে, অ্যাড এর অপরচুনিটি স্কোর আছে। আর একটা অ্যাড ক্যাম্পেইন তিনটা ধাপে সেট আপ হয়ে থাকে, যেমন ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এটা হচ্ছে এই অ্যাডে থাকে অ্যাড কপি, মূলত অ্যাডের ডিজাইনটা। এই অ্যাড সেটে থাকে বাজেট, আপনার প্লেসমেন্ট, তারপর আপনার অডিয়েন্সের ইনফরমেশন ডিটেলস, টার্গেটিং, এগুলা। আর ক্যাম্পেইনে থাকে আপনার অবজেক্টিভ, আর এখানে এবি টেস্টিং বা এই সকল বিষয়বস্তুগুলো। সো এখন ক্যাম্পেইন বলা হয়ে থাকে কয়েকটা উপায়, সিবিউ, এবিউ, এগুলোও আছে, এগুলো জানতে চাইছিলেন আপনারা, বাট এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। একসাথে সবগুলো দেখা যাবে না, একসাথে সবগুলো দেখতে গেলে, শিখতে গেলে বদ হজম হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রইলো। আপনারা সবাই ক্লাসটা একটু আবারও খেয়াল করে দেখে প্র্যাকটিস করে নেবেন। অ্যাড ম্যানেজার কি কিভাবে কাজ করে, ফানেলটা কি কিভাবে কাজ করে, এগুলো দেখে আপনারা একটু মাথায় ভালো করে নেওয়ার চেষ্টা করবেন, এবং ফেসবুকের অ্যাড অ্যালগরিদমটাকে একটু কাছ থেকে বোঝার চেষ্টা করবেন। আর যদি ফেসবুকের অ্যাড অ্যালগরিদমটা আরো ইন ডিটেলসে বুঝতে চান, জানতে চান, তাহলে আপনাকে যেতে হবে অ্যাডস লাইব্রেরিতে। আর অ্যাডস লাইব্রেরি মূলত এখানে গেলে অ্যাডস পাওয়া যায়, অনেক ধরনের অ্যাডস পাওয়া যায়। তো এখানে আপনারা একটু আইডিয়া নেবেন যে এখানে কি কি ধরনের অ্যাডস চলতেছে, তাহলে বুঝতে পারেন এটা কি অ্যাডস চলতেছে, কোন অ্যাডস চলতেছে, কেন চলতেছে, তাই না? এটাও আপনাদের দেখার প্রয়োজন আছে। এগুলা যখন আপনি দেখবেন, ঘাটাঘাটি করবেন, তখনই আপনার অ্যাড সম্পর্কে আরো বেশি ইন ডিটেলসে আলোচনা হবে। দেখেন ফেসবুকে অ্যাডের এত একটা ডিমান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইডের ভিতরে। একটা ফেসবুক অ্যাডস এক্সপার্টের আপনার স্যালারি হয় $500। একটা ফেসবুক অ্যাডস স্যালারি হয় আপনার বেসিকলি, যদি আপনার 1.5 বছর 2 বছর ভালো এক্সপিরিয়েন্স থাকে, বাংলাদেশ মার্কেটে 25 থেকে 30 হাজার টাকা স্টার্টিং স্যালারি হবে। ফেসবুক অ্যাডস আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডস যেটাই বলি, আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, রেজাল্ট ইনশিওর করতে পারেন, বুঝতে হবে আপনাকে। এখন দেখেন এই যে, এখন যদি আপনি ধরেন স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট দেন, স্কিন কেয়ার, দেখেন স্কিন কেয়ার অনেক প্রোডাক্ট এখানে চলতেছে, অ্যাড চলতে বাংলাদেশ মার্কেটে। সো এই দেখেন অনেক বাইরে কোম্পানিগুলো অ্যাড চালাচ্ছে, দেশীয় মার্কেটে তো আছেই, চালাচ্ছে, অবশ্যই চালাবে, কেন তারা চালাবে না? এখানে এখানে ম্যাক্সিমাম দেখেন ওয়েবসাইট দিয়ে চালাচ্ছে, ওয়েবসাইট দিয়ে চালাচ্ছে, দেখছেন? দেখেন, আর এগুলা দেখেন, এইগুলা এগুলা অ্যাড ক্যাম্পেইনকে বলা হয় ক্যারাজাল ক্যাম্পেইন। এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলো ক্যারাজাল, এটা মেসেজ, এটা কিন্তু এনগেজমেন্টে চলছে, বাট কল টু অ্যাকশন বাটন হচ্ছে মেসেজ, সেন্ড মেসেজ। দেখেন সেন্ড মেসেজ চলছে, দেখেন ক্যারাজাল ক্যাম্পেইন চলছে। ক্যারাজাল ক্যাম্পেইন চলছে। So, এইভাবে কিন্তু কিছু কিছু ক্যাম্পেইন সেট আপ করা হয়ে থাকে, ওয়েবসাইট দিয়ে চলতেছে। এখন ক্যারাজাল মেসেজ ক্যাম্পেইন চলতেছে, এঙ্গেজমেন্ট দিয়ে চালাচ্ছে এটা। এই যেমন এগুলো ক্যারাজাল। তো এগুলো আপনাকে বুঝতে হবে কয়েকটা ক্যাম্পেইনের প্রকারভেদ। ক্যারাজাল ক্যাম্পেইন আছে, আপনার কালেকশন ক্যাম্পেইন আছে, ডাইনামিক অ্যাডস আছে। ডাইনামিক অ্যাডস গুলোর মতো হয়ে থাকে আপনার ক্যাটালগ দিয়ে। সো এগুলো তো আরো 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 বেশি ইন ডেপথের বিষয়, আরো অ্যাডভান্সলি বিষয়। কারণ আপনাকে অ্যাড লাইব্রেরি এখন দেখতে হবে কোম্পানিগুলো কি কি অ্যাড চালাচ্ছে, কারা কিভাবে দেখাচ্ছে। যখন আপনি এগুলো দেখবেন, বুঝবেন যে আসলে এগুলা কিভাবে রান হয়। যদি লাইভ প্র্যাকটিক্যাল কিছু দেখতে চান, মানে এর তো আপনি শুরুতেই এখানে রান করতে পারবেন না, বাট অ্যাড লাইব্রেরিতে গেলে বাকিরা যেভাবে ক্যাট ক্যাম্পেইন চালাচ্ছে দেখতে পারবেন, তারা কিভাবে চালাচ্ছে, কোন কোন টাইপে ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড উপর আপনারা একটু প্র্যাকটিস করবেন, রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাড কিভাবে চালাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। আর আজকের ক্লাসের মধ্যে আমরা কি কি শিখলাম আমি সামারি বলে দিচ্ছি। আজকের ক্লাসটাতে আমরা শিখলাম যে ফেসবুক সেলস ফানেল কিভাবে কাজ করে, এন্ড সেলস ফানেল একটু আপনাদের এক্সপ্লেন করে দিলাম, এবং এখানে কিভাবে কনভার্সন স্টেজ বা ইন্টারেস্টেড বা আপনার অ্যাওয়ারনেস স্টেজ কিভাবে কাজ করে,
এরপর হচ্ছে অ্যাডের অবজেক্টিভ গুলা, অ্যাড অ্যাকাউন্টের বা অ্যাড ম্যানেজারের 6টা অবজেক্টিভ, সেটা আমি বুঝালাম। এবং এখানে আরো কিছু আছে আপনার টু মানে কলাম আছে, এখানে লেখা ট্র্যাকের কাজ, সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো, বাট একটা আজকে পরিচয় হয়ে নিলাম। ব্রেকডাউন আছে এখানে অনেক কিছু, রিপোর্টিং আছে এখানে, এটা আমরা বুঝলাম যে এখানে অনেক কিছু আছে অ্যাড ম্যানেজারের ভিতর যেগুলো আমরা অনেকে ইউজ করি না, জানি না। এরপর আছে অ্যাড লাইব্রেরি থেকে আমরা রিয়েল লাইফ ক্যাম্পেইন গুলো দেখতে পারবো, যারা ক্যাম্পেইন চালিয়েছে তারা কি টাইপের ক্যাম্পেইন চালিয়েছে, তারা ওয়েবসাইট দিয়ে ক্যাম্পেইন চালিয়েছে নাকি তারা এনগেজমেন্ট মানে কোন গোলটা দিয়েছে। যখন আমরা এখানে যাবো অ্যাড লাইব্রেরিতে তখন বুঝতে পারবো। সো এইভাবে আমরা আইডিয়া নিব, এইভাবে আমরা এক্সপিরিয়েন্স গেদার করব বিভিন্ন জায়গা থেকে, এরপর আমরা লার্নিং ফেসে স্ট্রংলি আগাবো। সো এটাই হচ্ছে টোটালি আজকে আমাদের ওভারঅল সামারি ক্লাসে। আর ক্লাসটা রেকর্ডেড থাকবে, সবাই দেখে নেবেন।